হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন পর্যন্ত আমার বাচ্চাদের কোনো খবর জানি না। ওরা কেমন আছে, কোথায় আছে, কী অবস্থায় আছে আমি জানি না। আমি চেষ্টা করে যাচ্ছি, আমার পক্ষ থেকে অনেকেই চেষ্টা করছেন, আপনারা সবাই, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি। নিশ্চয়ই বড় কিছু হয়েছে, নয়তো মোয়াজ কেন হচ্ছে বাচ্চাদের কোনো ছবি আপলোড না করে প্রীতির আইডি থেকে প্রীতির বিভিন্ন ব্যক্তিগত জিনিস আপলোড করছে, সেটা আমি বুঝতে পারছি না। আমি দুই একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যেটা আপনাদের জানা প্রয়োজন। আমি শুধুমাত্র আপনাদের জানা প্রয়োজন না, আমি যাদের সাথে কমিউনিকেট করতে পারতেছি না, উম্মেহানি এবং মোয়াজের পরিবারে যারা বেঁচে আছে তাদের সবাই একটু একটু জানে, কিন্তু তাদের অনেক বেশি জানা প্রয়োজন। আমি শর্টকাটে শেষ করব। দেখেন, আপনাদের ছেলে মোয়াজ সে কেমন ছিল। 2008 সালে তার ডিভোর্স হয় ফারহানার সাথে ডিভোর্স হওয়ার পরে মোয়াজ 18 সাল পর্যন্ত বিয়ে আপনারা দেন নাই। 18 সালে আমার সাথে বিয়ে দিয়েছেন, কিন্তু আমি জানতাম না মোয়াজের আগের বিবাহ সম্পর্কে, মোয়াজের এই যে জীবনযাপন মোয়াজ করে, ও যে অ্যালকোহলিক, ও যে পারভার্ট, ও যে অ্যাডিক্টেড, সেটা আমাকে জানানো হয়নি, আমি কিন্তু জানতাম না। কিন্তু আমি যখন জানতে পেরেছি সেটা অনেক দেরি হয়ে গেছে, সেটাও কিন্তু না। আমি জানতে পেরেছি বিয়ের 25 দিনের মাথায়। জানার পরে আমি চলে যেতে চেয়েছি, আপনারা আমাকে চলে যেতে দেন নাই। আমার বাবা মা আমাকে যে ভালোবাসা আদর দিয়েছে, আপনারা বরং তার চাইতে আমাকে বেশি ভালোবাসা আদর ওটা দেখিয়েছিলেন। ভালোবাসা আদর যত্ন করে আমাকে রেখেছিলেন আপনাদের কাছে, আমাকে যেতে দেন নাই। আর আমিও ভেবেছিলাম যে আমি সংসারটা করি। বিয়ের 25 দিনের মাথায় আমি এত বড় একটা পরিবারের সন্তানকে নিয়ে সমাজে যে যখন কথা বলবো যে আমি সংসারটা করব না, তখন সমাজ আমার দিকে আঙুল তুলবে। আমি যেহেতু বাংলাদেশের একজন নারী, আমার সমাজ ব্যবস্থা আমি জানি, সেই জায়গা থেকে আমি সংসারটা করতে চেয়েছি। এবং আমার স্বামী যেহেতু অ্যাডিকশানে আছে, আমার স্বামী যেহেতু নারী সঙ্গ বিলাসিতা আছে, আমি সেটা সরাতে চেয়েছি, তাকে ভালো করে সংসারটা করতে চেয়েছিলাম। এই জন্য আমি সংসারটা কন্টিনিউ করেছি এবং আমি কিন্তু তাই করেছি। আপনারা কি জানেন হাসান আইয়ুব সাহেব তার প্রাইভেট বাথরুমে কেন যান না? কারণ মোয়াজ তার বাথরুমে কোরআন শরীফ ছিঁড়ে তার বাথরুমে কমোডে ফেলে ফ্লাশ করেছে। আজ পর্যন্ত হাসান আইয়ুব সাহেব যতদিন বেঁচে ছিলেন ওনার ব্যক্তিগত বাথরুমে যান নাই। ওনার ওই বাথরুমে তিনি তারপর থেকে বই, যেগুলি হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস, সেগুলি রাখতেন, কিন্তু ওই বাথরুম ব্যবহার করতেন না। কারণ মোয়াজ ওই বাথরুমে কোরআন শরীফ ছিঁড়ে টুকরো টুকরো করে ফ্লাশ করেছে। তারপরে হচ্ছে সেই মোয়াজকে আমি যেই সন্তান এই কাজ করেছে, সেই সন্তানকে দিয়ে আমি 28টা রোজা রাখিয়েছি। মানে ও সারা জীবনে ও 28টা রোজাই হচ্ছে সব থেকে বেশি রোজা রেখেছে। মোয়াজ সম্পর্কে আমি অনেকগুলি খারাপ কথা বলেছি, যেটা সত্যি ঘটনা, যেটা জানা প্রয়োজন, সেটা যেমন বলেছি, ওর দুই একটা ভালো দিকও বলি। সেটা হচ্ছে মোয়াজ অ্যাডিক্টেড, সাইকিয়াট্রিকভাবে সে নর্মাল না, সে একটা সাইকো পেশেন্ট। সে তার হচ্ছে ম্যানিয়া আছে, সে বায়োপোলার মুড ডিসঅর্ডারে ভুগছে, তার পার্সোনালিটি মুড ডিসঅর্ডার আছে, তার মেডিকেশন প্রয়োজন, তার হসপিটালে থাকা প্রয়োজন, তার চিকিৎসা নেওয়া প্রয়োজন। সেটা তার পরিবার করছিল না। আমি বিয়ের 25 দিনের মাথায় যখন জানতে পারি যে মোয়াজ এই সবের মধ্যে দিয়ে ভুগছে, তখন আমার যে ননদ উম্মেহানি, তার সাথে আলাপ করে মোয়াজকে গুলশানে একটা বিকন আছে রিহাব সেন্টার, ওকে ওখানে ভর্তি করি। ও ওখানে 1 মাস ছিল। ওখান থেকে ওকে আমি থাইল্যান্ডে নিয়ে যাই, থাইল্যান্ডের থেকে ওকে আমি সিঙ্গাপুরে নিয়ে যাই। মাউন্ট এলিজাবেথে ওকে ডায়াগনোসিস করা হয়। ও ঠিকঠাক মতো ওষুধ ওকে আমি খাওয়াচ্ছিলাম, বাচ্চা হয়েছে, ও মেডিকেশন নিচ্ছে। আমি একটু পরে একটা ছবি আপলোড করবো বা কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, আপনি দেখবেন যে তখন মোয়াজ যে হাতে মানে রমজান মাসে বুয়াদেরকে অর্ডার দিত যে কাবাব বানাও,
সন্ধ্যার সময় হচ্ছে আমরা ইফতার খেতাম, সে হচ্ছে মদের বোতল নিয়ে বসতো। সেই মুয়াজকে আমি দুধের ফিডার হাতে তুলে দিয়েছি। যেই মুয়াজ নারীদেরকে নিয়ে এলোমেলো কাজ করতো, সেই মুয়াজকে আমি একটা বাবাতে রূপান্তরিত করেছি, বাচ্চা হাতে তুলে দিয়েছি। বাচ্চাকে মাইরিনকে দিয়ে মুয়াজকে আমি এত ব্যস্ত রেখেছি যে মুয়াজ অন্য কোনো নারীর কথা ভাবেই নাই। মদের কথা এক বিন্দু, যতদিন আমি সংসার করেছি, এক বিন্দু মদের কথা ভাবে নাই। শুধুমাত্র হাসান আরিফের ইগো, শুধুমাত্র মেহানি তোমার জিদের কারণে তোমার ভাইয়ের পরিবার, তোমার বাবার জীবন, তোমার মায়ের জীবন, আমার বাচ্চাদের জীবন, আমার জীবন, সবার জীবনটা তুমি ধ্বংস করলে। তোমার বাবা মরে গিয়ে বেঁচে গেছেন, তোমার ডিভোর্স হয়েছে, তুমি কানাডায় গিয়ে বেঁচে গেছো। লাস্টে তোমার মা ছিল, তোমার মাকে তুমি কানাডায় নিয়ে তোমার মাকেও বাঁচিয়ে দিয়েছো। আমি তোমাদের পরিবার থেকে বেরিয়ে আমিও আমাকে বাঁচিয়ে নিয়েছি। কিন্তু তুমি একটু চিন্তা করো, আমার বাচ্চাগুলো, ওদের কি সেই অবস্থা আছে যে ওরা বলতে পারবে অ্যাটলিস্ট যে মা বা খালা বা ফুপি আমার এই কষ্টটা হচ্ছে? ওইটুকু বলার মতো বয়স কি ওদের হয়েছে বলো? হয় নাই, ওরা বলতে পারবে না। আমি যখন মুয়াজকে এরকম কন্টিনিউ নামাজ পড়তেছিল, রোজা রাখতেছিল, সবার সাথে নাইস বিহেভ করতেছিল, যেই মাকে সে ধাক্কা দিয়ে ফেলে দেয় গ্যারেজে সবার সামনে, ড্রাইভারদের সামনে, যেই মাকে সে মারে, সেই মাকে সে সেবা করতেছিল, তোমার সেটা সহ্য হয় নাই। তুমি খোটা দিলে কি আমি মুয়াজকে নবী বানাতে আসছি। তুমি ঈসা আলাইহিস সালামকে নিয়ে নোংরা কথা বললে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নোংরা কথা বললে, এরপরে তুমি মুয়াজকে বললে যে নীলা আসছে মুয়াজকে নবী বানাতে। এখন আমি তোকে নবী বানাতেও পারি নাই, মানুষও বানাতে পারি নাই, তুমি কি বানালে ওকে? তোমার ভাই দেখো তোমাকে নিয়ে কি নোংরা কথা বলে। আমার কাছে তোমার ভাই টেক্সট পাঠিয়েছে তোমাকে নিয়ে বিচ্ছিরি কথা লিখে, আমি এটা যদি স্ক্রিনশটটা দেই সোশ্যাল মিডিয়ায় কি হবে বলো? আমি চাই না একটা নারীর, দেখো প্রীতি কত ডিসকাস্টিং কাজ করেছে আমার সাথে, কত ডিসগাস্টিং কাজ করেছে, কিন্তু আমি প্রীতির এত কিছুর পরও আমি কিন্তু প্রীতিকে নিয়ে বাজে কথা বলতে আমার জিভে লাগে। একইভাবে আমি তোমাকে নিয়ে কোনো চরিত্র নিয়ে কোনো কথা আজ পর্যন্ত বলি নাই। তুমি আমার সাথে আমার বাচ্চাদেরকে নিয়ে যা করেছো আমি শুধুই মাত্র সেটা বলেছি। তোমার কারণে কিভাবে আমার সংসারটার মধ্যে আগুন ধরেছে আমি সেটা বলেছি। তোমার কারণে কিভাবে এই পুরো হাসান আরিফ পরিবারটা ডিস্ট্রয় হয়ে গেল মেহানি, জাস্ট তোমার কারণে, শুধুমাত্র তোমার জিদের কারণে। একটা মেয়ের জিদ, একটা মেয়ে পারে একটা সংসারটাকে টিকিয়ে রাখতে, একটা মেয়ে পারে একটা সংসারটাকে ভেঙে ফেলতে, যেটার উদাহরণ তুমি। আজকে তুমি কিভাবে পারবে মেহানি মাইরিনকে এবং তাম্বুকে রক্ষা করতে? করো। দেখো তোমার ভাই আমার বাচ্চাদের সাথে, তোমার ভাইয়ের বাচ্চা মানে তোমারও তো বংশধরিত, তাই না? তোমারও তো রক্ষা। আমি দেখো আমি কিন্তু আমার জীবনটাকে গুছিয়ে নিতে পারি না। আমার তো সেই অপরচুনিটিস এবং সেই যোগ্যতাও আছে। আমি কিন্তু আমার মতো করে নিজের জীবনটাকে আমি গুছিয়ে নিতে পারি। আমি ভুলে যেতে পারি আমার 2 বাচ্চার কথা, আমি ভুলে যেতে পারি মুয়াজের কথা, আমি ভুলে যেতে পারি বাংলাদেশের কথা, আমি ভুলে যেতে পারি সোশ্যাল মিডিয়ার কথা। নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার মতো অপরচুনিটিস কি আমার নাই? আছে। আমি কেন প্রতিদিন গালাগালি খাই? আমি প্রতিদিন কেন লাইভে এসে কথা বলি? আমি প্রতিদিন কেন স্ট্যাটাস লিখি? আমি কেন এত ভাবি? আমার কি দরকার? দেখো 2021 সালে আমার ডিভোর্স হয়ে গেছে, এরপরে কিন্তু আমি আমার জীবনটাকে শুরু করতে পারতাম, সুন্দরভাবে শুরু করতে পারতাম। সেই অপরচুনিটিস আমার ছিল, আছে, কিন্তু আমি সেটা ব্যবহার করছি না। জাস্ট বিকজ অফ আমি চাই আমার মতো করে যেন আরেকটা মেয়ে তৈরি না হয়। আজকে যদি আমি বাচ্চাদের প্রতি হাতটা সরিয়ে নিই, দোয়ার হাত বা স্নেহের হাত বা সাপোর্টিং হাতটা আমি সরিয়ে নিই, বাচ্চাদের কেউ থাকবে? তুমি আছো পাশে, যে বাচ্চাকে নিয়ে তুমি কানাডায় পালিয়ে যেতে চাইলে, কোথায় তুমি এখন? আমি তো তোমাকে নাজদিন খালামণিকে দিয়ে খবর পাঠিয়েছি যে তুমি যদি বাচ্চাদেরকে কানাডায় নিয়ে যেতে চাও নিয়ে যাও, তা ওদেরকে সেফ করো। আমি তো শেষমেশ তোমাকে এই কথাটাও বললাম যে তুমি প্রয়োজনে বাচ্চাদেরকে নিয়ে যাও, তাও মুয়াজের হাত থেকে সেফ করো, আমাকে দিতে হবে না। ওরা যখন বড় হবে, ওরা যদি মনে করে মাকে লাগবে, ওরা মায়ের কাছে আসবে। কিন্তু এই যে বয়সটা একদম শেষ করে দিচ্ছ। তোমার বাবা তো কবরে জ্বলে পুড়ে মরতেছে কিনা কি হচ্ছে আল্লাহ ভালো জানে, আমি ওটা নিয়ে কথা না বলি। তুমি তো জ্বলে পুড়ে মরতেছো, তোমার সংসারটা তুমি টিকা রাখতে পারলা না, তোমাকেও লাথি খেতে হলো, ডিভোর্স হয়ে গেল, 12 বছরের প্রেম, 12 বছরের বিয়ে শাদী ভেঙে গেল, আমার সংসারটাও ভেঙে দিলা। তোমার মায়ের জীবনটা তুমি দেখো, এই বুড়া বয়সে তোমার মা, তোমার বাবা তোমার মাকে কিভাবে আগলে রেখেছিলেন, আর তোমরা কিভাবে তোমার মাকে পরিচালনা করছো। তোমার মা নিচে একা নেমে হেঁটে খালামণির বাসায় 5 নম্বর রোড থেকে হেঁটে যেতে পারে না গাড়ি ছাড়া। তোমার সেই মাকে একা কানাডায় চলে যেতে হয়।
তোমার মাকে যে পরিমাণ সম্মান আমি করেছি, তোমার মা সেই সম্মান তো ধরে রাখতেই পারেন নাই, বরং মুয়াজের হাতে কি পরিমাণ টর্চার হয়ে এই পৌরা বয়সে তাকে মার খেয়ে সোশ্যাল মিডিয়ার সম্মুখীন হতে হয়, তোমাকে আইনি নোটিশ পাঠাতে হয়। এই সমস্ত কিছু তুমি ক্রিয়েট করছো, এখন তুমি সলভ করো। আমার বাচ্চাদের যদি কিছু হয় মেহানি, এর জন্য তুমি দায়িত্ব, এই পুরো দায়ভার তোমার উপরে যে বর্তাবে, আর কারো উপরে না। আমি মুয়াজকে কিভাবে অপরাধী বলবো? ও তো একটা সাইকো পেশেন্ট, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ও যদি সুস্থ মাতার হতো তাহলে ওর যে বর্তমান স্ত্রী, আমি খারাপ, ফারহানা খারাপ, আমরা সবাই খারাপ। ওর যে বর্তমান স্ত্রী, যাকে ও ভালোবেসে বিয়ে করেছে, আমাকে ত্যাগ করে, আমার 2 সন্তানকে ত্যাগ করে, সেই মেয়েটার ভিডিও এভাবে সোশ্যাল মিডিয়ায় দিতে পারতো? ওর মধ্যে যদি ন্যূনতম বোধ শক্তি থাকতো যে আরে এটা তো আমারই ওয়াইফ, আমার প্রেজেন্ট হবে, আমি একটা সময় ওকে নিয়ে কোর্টে গেছি, সবার সাথে পরিচয় করাই দিছি, আমি এই মেয়েটার ব্যক্তিগত জিনিস কিভাবে আমি জনসম্মুখে প্রচার করি, ওইটুকু বোধ তো ওর মধ্যে নাই। আমি তো সেই জন্যই ওয়ারিড। আমার চিন্তাটা, ও যদি একটা স্বাভাবিক বাবা হতো, ও একটা ক্রিমিনাল, ধরো একটা বড় সন্ত্রাসী, তবুও আমি মেনে নিতাম। কিন্তু ও যদি একটা স্বাভাবিক মানুষ হতো, ও তো স্বাভাবিক না। একটা অস্বাভাবিক মানুষ কখন কি করে এটা বলা যায় না। ও যদি স্বাভাবিক মানুষ হতো তাহলে আমার নামে কেস করতো না। ও স্বাভাবিক মানুষ হলে আমার পেটে যখন বাচ্চা ছিল সেই অবস্থা আমাকে জেলে দিত না। ও স্বাভাবিক মানুষ হলে তোমার মানে নিজের বোনকে নিয়ে তো খারাপ কথা বলতো না। ওগুলো আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না মেহানি। নিজের বাবাকে এভাবে 20-30 জন লোকের সামনে মারতো না, নিজের মাকে মারতো না। ও তো স্বাভাবিক না। আমি ওকে কিভাবে ব্লেম করব? সমস্ত ব্লেম হচ্ছে তোমাদের, তোমার মায়ের, সে সন্তান মানুষ করতে পারে নাই, তোমার ইগো, তোমার জিদ ডিস্ট্রয় করে দিছে, তোমার বাবার আমি অহংকারী, আমি কলকাতায় থাকি, এটা হচ্ছে ব্লু ব্লাড। কোথায় গেল হাসান আরিফ? কবরে গিয়ে এখন ব্লু ব্লাড কোথায় গেল? আমাকে আপনি, আমার বাচ্চার সামনে আমাকে আপনি অপমান করেন, কাজের লোকের সামনে আমাকে বলেন আমি অর্ডিনারি ব্লাড, আর মাইরিনার যারা হচ্ছে ব্লু ব্লাড, সেই মাইরিনে সেই ব্লু ব্লাড রক্ষা করেছেন? কোথায় গেল সেই ব্লু ব্লাডকে? যে এখন আপনার সন্তান ড্রাগস খাওয়াচ্ছে, মারতেছে, নির্যাতন করতেছে, স্কুলে যেতে দেন, স্কুল থেকে আমাকে ফোন করেছে, কোথায় গেল সেই ব্লু ব্লাড? কেন সমানভাবে চিন্তা করেন নাই? আপনি এত লেখাপড়া জানা সত্ত্বেও এত বড় একটা মানুষ, সমাজের দৃষ্টিতে আপনি একজন বড় মানুষ ছিলেন, কোথায় সেই সমস্ত কিছু? কোথায় গেল সেই অহংকার? সব চূর্ণ বিচূর্ণ হয়ে একদম নিঃশেষ হয়ে গেছে। দিন শেষে আমাকে যতটাই গালি দেয়া হোক আর যত কিছুই করা হোক, যতই হেয় প্রতিপন্ন করা হোক, আমার খারাপ, স্কিনের কালার ভালো না, আমি দেখতে সুন্দর না, আমার ব্যাকগ্রাউন্ডে কেউ ব্যারিস্টার নাই, আমার পরিবার অত রিচ না, এসব বলে বলে আমাকে সারাক্ষণ যে অপমান করতেন, কোথায় গেল সেটা? আমার পরিবারের কেউ এখন পর্যন্ত, আজ পর্যন্ত আমার পরিবারের, আমি ছাড়া আমার পরিবারের কাউকে আপনারা দেখেছেন কোথাও কমপ্লেন করতে, কোথাও কিছু করতে? বা আমার পরিবারের নামে কোথাও অ্যালিগেশনস আছে? নাই। হাসান আরিফের পরিবারের নামে আছে। এত বড় একটা পরিবার, মানে মানুষের দৃষ্টিতে আমি তো জানি সেটা কি ছিল। কোথায় গেল সবকিছু? এত অহংকার, এত কিছু সব কোথায় গেল? আর আপনারা যারা মুয়াজের হয়ে এবং হাসান আরিফের পরিবারের পক্ষ থেকে আমাকে নোংরা কথা বলেন, আপনারা কিছু জানেন? কিছু জানেন? কিছু জানতে চেয়েছেন কখনো? কিছু জানেন একটা নারীর সাথে কি কি ঘটে? সেটা শুধুমাত্র নিম্নবিত্ত শ্রেণীতে না, উচ্চকক্ষীয় উচ্চবিত্ত শ্রেণীতেও ঘটে। প্রত্যেকটা ক্লাসে কোনো ক্লাসিফিকেশন নাই নির্যাতনের। নির্যাতন সমস্ত ক্ষেত্রে ঘটে, এটা বিচার করেন না। এই যে আমাকে এই যে লিখতেছে তোদের ইজ্জত নাই, চামড়া ব্যবসায়ী। কি চামড়া ব্যবসায়ী করছে? এই যে গোলাম মোস্তফা, সে হচ্ছে লয়ারদের মতো একটা কোট পরে আছে গাধার মতো, সে লিখেছে বিশিষ্ট চামড়া ব্যবসায়ী। কিসের চামড়া বিক্রি করেছি আমি? কি করেছি? আপনারা নিজের চোখে কিছু দেখেছেন? আপনি জানেন? আপনি একটা মানুষকে, আমাকে নিয়ে না, একটা মানুষকে নিয়ে যদি আপনি একটা কথা বলেন, সেটার জন্য 40টা সাক্ষী লাগে। এটা আপনি জানেন? সাক্ষী দিতে পারবেন আমি একটা নোংরা কাজ যে করেছি সেটা প্রমাণ আছে আপনাদের কাছে? কিছু বলতে পারবেন? এই যে মুয়াজ যে প্রীতির ভিডিওগুলো আপলোড করতেছে, প্রীতির অপরাধটা কি? প্রীতি শুধু আমার বাচ্চাদেরকে বাঁচাতে চেয়েছে, আমাকে সত্যি কথাগুলো বলছে, কিছু এভিডেন্স পাঠাচ্ছে, এখন প্রীতিকে নিয়ে পড়ে আছে, প্রীতির সমস্ত কিছু ভাইরাল করে দিচ্ছে। আমাদের অপরাধটা কি ভাই? আমরা নারী হয়ে জন্মেছি তাই? একটু আগে আমি একটা নিউজ শেয়ার করেছি, একটা মৃত মেয়েটা হচ্ছে আত্মহত্যা করেছে এবং সে লিখে গেছে যে আমার কবরের চারপাশে এমনভাবে বেড়া দিও যাতে একটা কুকুরও ঢুকতে না পারে। মেয়েটা চিঠিতে লিখে তারপরে আত্মহত্যা করেছে। সেই মেয়েটাকে, মরদেহকে
সেক্সুয়াল অ্যাবিউজ করা হয়েছে, তাহলে বলেন মানে ওই মেয়েটার অপরাধ কি ছিল? ওই মেয়েটা কি ধরনের কাপড় পরেছিল, কি করেছিল? ওই মেয়েটা একটু শব্দও করেছিল যখন অ্যাবিউজটার শিকার হয়? তার মানে বাংলাদেশে আমরা নারী হয়ে জন্মেছি বলেই আমরা ব্যবসায়ী, আমরা শাহবাগী, আমরা খারাপ মানুষ, আমরা গালি নিয়ে বড় হব, আমাদের গালি হচ্ছে প্রাপ্য। এগুলো থেকে বের হন। এই যে মানুষগুলো আমাকে নোংরা কথা লেখেন, আপনার বাসায় বোন, মা, মেয়ে এরা কেউ নাই? এদের সোশ্যাল মিডিয়ায় যে একটু পারলে লেখেন না, এদের একটু খবর নেন না। ডোন্ট ডু দিস। আমি জাস্ট এইটুকুই বলবো যে আমি মোয়াজকে একটা বাবা বানাতে চেয়েছিলাম, যেহেতু বাচ্চা চায় বারবার, আমি ওকে বাবা বানাতে চেয়েছিলাম এবং ও হয়েও ছিল। 3টা বছরও বাবার মতোই আচরণ করেছিল, একদম বাবার মতোই ছিল। কিন্তু 3 বছরের পরে মোয়াজকে আমি ধরে রাখতে পারিনি, শুধু ওর বাবার জন্য, হাসান আরিফের জন্য আর উম্মেহানির জন্য। ওরা মোয়াজকে শেষ করে দিয়েছে, আমার বাচ্চাদেরকে শেষ করে দিয়েছে, আমাকে শেষ করে দিয়েছে এবং নিজেদেরকেও শেষ করে দিয়েছে। কেউ শান্তিতে নাই ওই পরিবারে, তো কেউ নাই বেঁচে, কেউ নাই, কেউ অবশিষ্ট নাই। এখন শুধু বেঁচে আছে মানুষের মধ্যে আমার 2টা সন্তানই ওই পরিবারে অবশিষ্ট আছে। ওরাও যদি মরে যায় ওই পরিবার নির্বংশ হয়ে যাবে। ওই পরিবারে কেউ বেঁচে নাই, শেষ, নির্বংশ পরিবার। এবং মজার বিষয় হচ্ছে আল্লাহর কি মানে রহমত দেখেন, ওই পরিবারে কারো বাচ্চা হয় না, শুধু আমার বাচ্চা। ওই পরিবারে কারো বাচ্চা নাই, শুধু আমার বাচ্চা। ওই পুরো বংশটাই খালি হয়ে গেছে। হাসান আরিফের বোন মারা গেছে, হাসান আরিফ মারা গেছে, হাসান আরিফের ভাই মারা গেছে, সব মারা গেছে, কেউ নাই বেঁচে, শুধুমাত্র আমার বাচ্চাগুলো আছে। এখন ওই বাচ্চাগুলোকেও মেরে ফেললে হয়? তাহলে আপনারা খুশি? আমি আইন সংশ্লিষ্ট বাহিনী সহ যারা গণমাধ্যম আছেন এবং যারা না হচ্ছে শিশু অধিকার নিয়ে কাজ করেন, নারী অধিকার নিয়ে কাজ করেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বাচ্চাগুলো অবরুদ্ধ আছে ধানমন্ডির 5 নম্বর রোডে, হাউস নাম্বার 23 বাসায়। আমার বাচ্চাগুলো কেমন আছে আমি জানি না, আমি কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। আপনারা যারা এই বিষয়ে কনসার্ন, দয়া করে আমার বাচ্চাদের পাশে এসে দাঁড়ান, ওদের একটা খোঁজ খবরের ব্যবস্থা করেন। কিভাবে করলে, কাকে বললে, কোথায় প্রেশারাইজ করলে বাচ্চাগুলোকে আমি ফিরে পাবো সেটা আমি বলতে পারছি না। অ্যাটলিস্ট আমি জানতে পারবো আমার বাচ্চারা ভালো আছে। একটু কাইন্ডলি আপনারা জানেন, একটু পাশে দাঁড়ান, আমি ভালো থাকবো, বাচ্চারাও ভালো থাকবে। আমিও চাই না সোশ্যাল মিডিয়ায় এসে আপনাদের সামনে মুখ দেখায়। আপনাদেরকে মুখ দেখাতে আমার ইচ্ছে করে না, আপনারা আমাকে ডিজার্ভ করেন না। আপনাদের মতো কুলাঙ্গাররা আমার কথা ডিজার্ভ করেন না। আপনাদের মাথায় ওই মানে ওইটুকু মেধা আছে, মানে প্র্যাকটিস করেন না। সো আমি আর আপনাদের সাথে কথাও বলতে চাই না। আমি আমার মতো করে জীবনটাকে যাপন করতে চাই। আমাকে আমার হালে ছেড়ে দেন, শুধুমাত্র আমার বাচ্চাদেরকে একটু সেভ করে দেন। দ্যাটস ইট। এই বাংলাদেশ থেকে আমার আর চাওয়ার কিচ্ছু নাই। আমি এই নিউজটা দেখে আমার মনটা ভেঙে গেছে। আমার বাচ্চাদের কথা আমি দেখেন, আমি বাংলাদেশের কোনো খবরই রাখতে পারতেছি না শুধু আমার বাচ্চাদের জন্য। আমি এখন কাউকে নিয়ে কথা বলি না, কোনো নিউজ দেখতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, শুধু বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করতেছি। এই মুর্দা মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটছে, সেখানে আমার বাচ্চারা মানে কোন দেশে আছি আমরা? এটা কেমন সমাজ ব্যবস্থা? এটা কেমন রাজনীতি? এটা কেমন প্রশাসন ব্যবস্থা? এটা কেমন আইন? এটা কেমন দেশ? কোথায় আছি? মানুষের সাইকোলজি কোথায় চলে গেছে? কিভাবে পারে এটা করতে? কিভাবে পারে তার নিজের স্ত্রীকে এভাবে জনসম্মুখে উন্মোচন করতে? কিভাবে পারে একটা মুর্দাকে ধর্ষণ করতে? কিভাবে পারে একটা শিশু, নিজের শিশু কিভাবে গলা টিপে বের করতে? কিভাবে পারে? এটা আমার মাথায় আসে না। আমি পাগল হয়ে গেছি। আমি আসলেই পাগল। আমি আসলেই পাগল। আপনারা যে বলেন আমি পাগল, ডেফিনেটলি আমি পাগল। আমি এগুলি ভাবতে পারি না। এগুলি আমার জন্য সহজ লাগে না। এগুলো আমার জন্য অনেক কঠিন লাগে। আপনারা সহজে নিতে পারছেন, আপনারা সবাই নর্মাল, আমি অ্যাবনর্মাল। বিকজ আমি এগুলি নর্মালি নিতে পারি না, আমি অসুস্থ হয়ে যাই। কথা না বাড়াই, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ টু ওয়াচিং।